আসসালামু আলাইকুম। প্রাচীন লোকগাথায় অনেক উপমা তৈরিকারী, সৃষ্টিকারী বা উপমা দিয়ে অনেক ছোট ছোট গল্প পাওয়া যায়, যে গল্পগুলো অনেক আগে ২০০ বছর আগে লিপিবদ্ধ হলেও যারা লিখে গেছেন তাদের দর্শন ক্ষমতা এতটা প্রখর ছিল, এতটা দূরদর্শিতা ছিল, ২০০ বছর পরেও কি হবে, কি হতে পারে, সেটা তাদের লেখনী দিয়ে বিভিন্নভাবে মানুষের সামনে রেখে গেছেন। আমি ছোট একটি সেই জায়গা থেকে আপনাদের সামনে উপস্থাপন করব, তারপরে সেটা নিয়ে আলোচনা করব। কোনো এক অত্যাচারী রাজা এতটাই অত্যাচারী ছিলেন যে রাত এবং দিন, যে ২৪ ঘন্টায় প্রজাদেরকে বলদের মতো খাটাতেন। নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু অনেক অত্যাচারিত ছিল এবং তাদের দিয়ে প্রচুর ফসল ফলাতেন এবং সেই ফসলের অর্ধেক ভাগ করে তিনি তার কোষাগারে জমা করতেন, বিলাস বৈভবে জীবন কাটাতেন। এখন তার পাইক, পেয়াদা, চাকর বাকর, নকর যারা ছিল তারাও তো ওদেশেরই জনগণ, ওদেশের মানুষ। তারা সবাই উজির নাজিরদের কাছে বারবার হাত পায়ে ধরে বলতে লাগলেন যে রাজাকে একটু বোঝান, আমাদের বিশ্রামের প্রয়োজন আছে, আমাদের শরীরের ক্ষমতা ততটা নেই যতটা সে আমাদেরকে খাটাতে চায়, আমাদের একটু বিশ্রামের প্রয়োজন, আমাদের কিছুটা বিনোদনের প্রয়োজন, শারীরিক বিশ্রামের প্রয়োজন, মানসিক বিশ্রামের প্রয়োজন। শারীরিক বিনোদনের যেমন প্রয়োজন, মানসিকও তেমন বিনোদনের প্রয়োজন। যখন উজিররা রাজাকে বোঝাতে চাইলেন, বোঝালেন বিভিন্নভাবে, জনগণ আস্তে আস্তে ক্ষেপে উঠছে, হয়তো আপনার বিরুদ্ধে বিদ্রোহী ঘোষণা করতে পারে, বিদ্রোহ হয়ে উঠতে পারে, আপনি কিছুটা সহনীয় হয়ে উঠুন। শুনতে শুনতে রাজা একদিন, রাজপ্রাসাদের সবাই বসে আছেন, রাজা একদিন একটা মোরগ, অত্যন্ত দুর্দণ্ড শক্তিশালী মোরগ হাতে নিয়ে তার শরীরের পাখনা টেনে 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 ছিঁড়ে ছিঁড়ে চারদিকে ফেললেন, হাঁটলেন, ঘুরলেন এবং একসময় ফেলতে 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 পুরা মোরগটার শরীরটাকেই একেবারে শুধু চামড়া বের হয়ে গেল এবং সারা শরীর জুড়ে তার যে ক্ষত এবং রক্ত প্রবাহিত হচ্ছে তার চিহ্নগুলো পুরা দৃশ্যপটে ভেসে উঠল। রাজার হাত রক্তে রঞ্জিত হলো, ফোটে ফোটে সেই রাজ দরবারে রক্ত পড়ছে এবং সেই মোরগটি এতটা নিস্তেজ হয়ে পড়েছে যে তার হাতের উপরই সে ঘাড় বাঁকা করে করে পড়ে যাচ্ছে। তখন রাজা তার হাতের থেকে মোরগটিকে ছুঁড়ে ফেলে দিল এবং এতটা দূরে চলে গেল, একটি পাখাওয়ালা মোরগ ছেড়ে দিলে কিন্তু সে পাখা মেলে উড়ে চলেও যেতে পারে বা কিছুটা গিয়ে তার বডি ব্যালেন্স করে সে ল্যান্ড করতে পারে। কিন্তু যখন পুরাটাই একটি মাংসর স্তূপ, সেটা তো আর তাকে নিয়ে তার নিয়ন্ত্রণ রাখতে পারে না, সে মাংসের টুকরার মতোই পড়ে গেলে রাজা পূর্ব পরিকল্পিতই ছিল, সেটা তার সিংহাসনের পাশ থেকে মোরগের, যেটা খায় মোরগগুলা, সেই কিছু খাবার হাতে নিলেন এবং সেই খাবারের কয়েক টুকরা তার দিকে চেলে ফেলে দিলেন। দু একটি টুকরা সেই মোরগের মুখের কাছে গিয়ে পড়ল এবং মোরগটি ক্লান্ত শরীরে তাকিয়ে এবং তার গন্ধ শুকে বুঝলেন যে এটা তার খাবার। সে ঘাড় বাঁকা করে দু একটি ঠোকর দিয়ে খাবার নিলেন এবং তার ভিতর থেকে নিতে নিতে তার যতটুকুন শক্তি সঞ্চারিত হলো, সে আস্তে আস্তে বেশি খাবারের দিকে, অর্থাৎ রাজার দিকে আস্তে আস্তে খেতে খেতে হেঁটে হেঁটে আসতে লাগলেন এবং একসময় রাজার হাতে থাকা খাবারের টুকরে টুকরে খেতে খেতেই একেবারে রাজার কোলের ভিতরে গিয়ে বসলেন, কোলের উপরে গিয়ে বসে সেটা খেতে লাগলেন। তখন রাজা বললেন যে তোমরা কি এই ঘটনার বর্ণনা দিতে পারবে যে আমি কেন এটা আজ তোমাদের সামনে করে দেখালাম? তখন এর মাহাত্ম্য, এর যে গুরুতত্ত্ব, গুরু রহস্য, সেটা প্রজা, তারা বললেন যে না, আমরা এটা বলতে পারবো না, আমরা এটা বলতে পারবো না। তখন রাজা বললেন যে তোমরা কি এই ঘটনার বর্ণনা দিতে পারবে যে আমি কেন এটা আজ তোমাদের সামনে করলাম, করে দেখালাম? তখন এর মাহাত্ম্য, যে গুরুতত্ত্ব, গুরু রহস্য,
প্রতিনিধি যারা করে, উজির, নাজির, তার প্রহরী, তার দেহরক্ষী, এতটা ঠাহর করতে পারেনি, বোঝেনি। তখন সবাই বললো যে না জাহাপনা, এটা তো আমরা বুঝলাম না। তো তিনি বললেন যে মোরগটা হলো দেশের জনগণ। আমি অত্যাচার করতে করতে তার গায়ের সব পাখনা খুলে ফেলেছি, সে রক্তাক্ত, ক্লান্ত, মৃত্যুপ্রায়, কিন্তু আমি যখন তার সামনে খাবার ছুঁড়ে ফেলেছি, তখন সে কিন্তু খেতে খেতে তার যে অত্যাচার করেছি, নির্যাতন করেছি, সে রক্তাক্ত, সে অসুস্থ, সে মৃত্যুর শয্যায়, সমস্ত কিছু ভুলে গিয়ে আমি যে সেই অত্যাচারী ব্যক্তি, আমি যে সেই অত্যাচারী শাসক, সেটাও ভুলে গিয়ে সে কিন্তু আমার কোলেই এসে বসেছে। প্রজাদের উপর আমি যাই চালাই, যত ধরনের টর্চারই চালাই না কেন, এরা হচ্ছে লোভী। এদের প্রয়োজনীয়তা আমি বুঝি। আমি যখনই তাদের কোনো প্রয়োজন বোধ করব বা তারা চাইবে, আমি সেটা দিতে সক্ষম। আমার ধন রত্ন সমস্ত ভরা সম্ভার, অজস্র মুক্তা মোহর, মানিক, স্বর্ণ, রৌপ্য, সব আমার রাজভাণ্ডারে ভরা। জনগণ যখন যা চাইবে, বিপ্লবী হয়ে উঠবে, বিদ্রোহ ঘোষণা করবে, আমি তাদের ভিতরে কিছুটা ছড়িয়ে দেব। তারা মহা খুশি হয়ে সেটা নিয়ে আনন্দে আমার নামে মিছিল করতে করতে তারা ঘরে ফিরে যাবে। এইটাই ছিল তার চরম দৃষ্টান্ত বা উপমা। এটা কেন বলছি, কেন বললাম? জনগণ গণতন্ত্রের জন্য, সেই জনগণ ফিট যে কারোর জন্য খাবারের অপেক্ষা করবে না, কারোর টাকা নিয়ে বাজার করবার অপেক্ষা করবে না। সে যে কাজ করবে তার ন্যায্য প্রাপ্য সে পাবে, সেটা তার সম্মানের প্রাপ্য। কারোর অনুনয়, করুণায়, অনুকম্পা নিয়ে নয়, দয়া নয়, সাহায্য নয়, সে শ্রম, যে সবাই শ্রম দেয়। রাষ্ট্রের যে প্রধানমন্ত্রী, তিনিও শ্রমিক। তার নির্ধারিত সময় আছে, তিনি কখন কখন অফিস করবেন এবং তার মাসিক বেতন নির্ধারণ করা আছে। রাজকোষ থেকে সেই বেতন তিনি নেবেন, সেটা তার সম্মানের সাথে ভাতা। একজন সরকারি কর্মচারী, তার নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সীমাবদ্ধতা আছে, সে কি কি করবেন। মাস শেষে রাজকোষ থেকে তার বেতন দেওয়া হবে। এটা কারোর দয়া নয়, এটা কারোর মায়া নয়, এটা কারোর করুণা নয়। সে ওই চুক্তিবদ্ধ হয়ে শ্রম দিচ্ছে, তার বিনিময়ে সে অর্থ নিচ্ছে। সম্মানের সাথে সে তার পরিবারকে পরিবেশন করবে এই অর্থ দিয়ে। অর্থাৎ শ্রমিক সবাই, যে যেখানেই শ্রমিক হোক না কেন, কারোর অনুকম্পা হয়ে যেন চলতে না হয়। এই শ্রমের এই স্ট্যান্ডার্ড, এই লেভেলটা তখনই সমকক্ষ বা সমমর্যাদার হবে যখন প্রতিটি শ্রমের মূল্যায়ন সঠিকভাবে হবে। আমাদের দেশে, বাংলাদেশে গণতন্ত্র আসলে কি ফিট? একদমই না। আমাদের দেশের একজন শ্রমিক কাজ করে, সারাদিন কাজ করে 500-700 টাকা বেতন পায়। অর্থাৎ মাসে 21,000, 20,000, 25,000 টাকা বেতন পায়। একজন কর্মচারী হোক 25,000, 30,000 টাকা বেতন পায়। কিন্তু তার উপরেই যে একজন কর্মকর্তা, তার সিরিজের লাইনের, তার থেকে 2 গুণ 3 গুণ টাকা বেতন বেশি পায়। একই সময় অফিসে আসছে, একই সময় যাচ্ছে। শিক্ষাগত যোগ্যতার যতটুকুন আপ ডাউন আছে না কেন, কাজ কিন্তু করতে হয় নিম্নওয়ালাদেরকেই বেশি। কিন্তু অফিসে আসছেন, অফিসে তাদের সমস্ত খরচ বহন করা হচ্ছে সরকারিভাবে, সমস্ত কিছু দিয়ে। কিন্তু শ্রমিকের কিন্তু অফিসের কোনো খরচ ধরা হয় না, দেওয়া হয় না। মানে রাষ্ট্র কাঠামোটা ওই যে মেধা বলে বলে এমনভাবে বিনির্মাণ করা হয়েছে যে মানুষদের ভিতরে এমনভাবে এই অর্থনৈতিকভাবে বৈষম্যের দূরত্ব সৃষ্টি করা হয়ে গেছে যে সমস্ত উচ্চ পর্যায়ের মানুষের কাছে নিম্ন পর্যায়ে যেন ভিক্ষুক, তাদের কাছ থেকে করুণা নিচ্ছে, সাহায্য নিচ্ছে। বেতনটাও যেন তাদের অপ্রাপ্য। ওই একজন কর্মকর্তা
সহানুভূতিশীল, সহনশীল, এই জন্য তাকে যেন বেতনটা দিচ্ছে সরকারি কোষাগারের বেতন, কিন্তু ওই কর্মকর্তা যেন এমনভাবে দিচ্ছেন যেন তার পকেট থেকে নিতে হচ্ছে। এই যে অসহায় করে রাখা, প্রজাদেরকে কৃতদাসের মতো করে রাখা, প্রজাদেরকে শ্রমিক করে রাখা, প্রজাদেরকে তাদের গোলামের মতো করে রাখা, রাষ্ট্রের তত্ত্বাবধানে যে সিস্টেমেটিক তৈরি করে নিয়েছে তারা, কর্মকর্তা কর্মচারীর ভিতরে যে বিভেদ থেকে শুরু করে একেবারে আপনি নেতাদের পর্যন্ত থেকে যদি আপনি সাধারণ জনগণের পর্যন্ত চিন্তা ভাবনা করে দেখেন, সাধারণ মানুষ দুপুরে একটু লাঞ্চের জন্য মিছিলে চলে যাচ্ছে। একজন মহিলা 200-300 টাকার জন্য কিসের, কার পক্ষে, কেন, কিছুই জানে না, ঝাঁটা হাতে দিচ্ছে, মিছিলে নিয়ে গেছে, তারা ঝাঁটা খুলে যেটা স্লোগান দিচ্ছে তার এগেনস্টে কথা বলে চলে যাচ্ছে। কার এগেনস্টে বলছে, কিসের জন্য বলছে, এটা কার ক্ষতি হচ্ছে, কার লাভ হচ্ছে, ওর বিরুদ্ধে। কিন্তু ও শ্রমিকরা বেতনের জন্য আন্দোলন করছে, অন্য কেউ তাদের বিরুদ্ধে ওদেরকে দাবিয়ে রাখার জন্য মিছিলে আসছে। অর্থাৎ তার ছেলে ওই শ্রমের মর্যাদার জন্য বেতনের জন্য আন্দোলন করছে, তার মা কিছুই জানে না 300 টাকা দিয়ে ওই শ্রমিকের যে মালিক তারা এর মাদেরকে 300 টাকা করে নিয়ে আসছে ওই ছেলেদের আন্দোলনের বিপক্ষে আন্দোলন করবার জন্য, মিছিল করবার জন্য। ঝাঁটা মিছিল করছে, ঝাড়ু মিছিল করছে, মশাল জ্বালিয়ে মশাল মিছিল করছে তার ছেলের বিপক্ষে, তার সন্তানের বিপক্ষে, তার স্বামীর বিপক্ষে, তার বোনের বিপক্ষে, তার মায়ের বিপক্ষে। এতটা অজানা, অবুঝ এদেশের মানুষ। এটা গণতন্ত্রকে কিভাবে মূল্যায়ন করবে? ভোট দিলে কি কি হয়, কিসের এগেনস্টে? নেতা চেনে, নেতাকে ভোট দিচ্ছে। নেতা কি করবে, তার জন্য কেন নেতার প্রয়োজন, কি জন্য চেয়ারম্যান প্রয়োজন, কি জন্য মেম্বারের প্রয়োজন, কেন তাদেরকে ভোট দিয়ে ওখানে বসাতে হবে, এই জটিল জিনিসগুলো একজন ভোটার কতটুকুন কিভাবে চিন্তা করে দেখেন। অমুক ভাই দাঁড়িয়েছে, আমার বাড়িতে আসছিল, খুব ভালোবাসে, ঈদের সময় শাড়ি দিয়ে গেছে, কেউ সেমাই কিনে পাঠিয়েছিল, তাকে ভোট দিতে হবে। অমুক ভাই 10-12 জন লোক নিয়ে ধুমধাম করে ঘুরে বেড়াচ্ছে, কালো চশমা চোখি, দামি পোশাক, গাড়ি আছে, অমুকের ছেলে অনেক জমি ব্যবসা বাণিজ্য, অনেক টাকাটুকু আছে, সে লোকজন খাটাচ্ছে, সে নেতা, তাকে ভোট দিতে হবে, সে নেতা, সে বলে গেছে ভোট দিতে হবে, ভোট দিতে হবে তাকে। এই যে সীমাবদ্ধতা, জানার সীমাবদ্ধতা, এই সীমাবদ্ধতা নিয়ে বাংলাদেশের গণতন্ত্র কতটুকুন পরিস্ফুটিত, কতটুকুন অগ্রগামী, আসলে কতটুকুন প্রযোজ্য আমাদের দেশের জনগণের জন্য, জনগণের গণতন্ত্রের জন্য, জনগণের যে ভোটাধিকার, যে ক্ষমতার যে পাওয়ারটা তাদের কাছ থেকে কেড়ে নেওয়া, জনগণ কতটুকুন এ ব্যাপারে জ্ঞাত আছেন, সেইটার সম্বন্ধে আমরা কতটুকুন জানি। এই যে ধোঁকার জালে ফেলে মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, জনগণকে বিভ্রান্তিতে ভিতরে রেখে, কেউ একদিন গেলেন, অনেক টাকা পয়সা খরচ করে মিটিং ডাকলেন, মঞ্চ বানালেন, সামিয়ানা টানা টানিয়ে বিশাল চেয়ারে, দামি দামি চেয়ারে লোকজন চশমা পোশাক পরিয়ে এসে হু হু করে গাড়িতে ঢুকে সেখানে বসলেন। আর সাধারণ গ্রামের মানুষ, কৃষক, শ্রমিক, তাঁতি, জেলে, মৎস্যজীবী, পেশাজীবী, বিভিন্ন পেশার সাধারণ জনগণ মানুষ যারা কৃষির ভিতরেই যাদের জীবন, শ্রমের ভিতরে যাদের জীবন, তারা দেখলো ওরে বাবা, শহরের থেকে মানুষ এসছে, বড় বড় দামি দামি মানুষ, অমর উকিল, অমর এই সেই, আগডুম বাগডুম ঘোরাডুম সাজে, বিভিন্ন কায়দার মানুষ, একেবারে পাগল ছাগল। হ্যাঁ, অমুক ভাই এই নির্বাচনে দাঁড়িয়েছে, তাকে কিন্তু ভোট দিতে হবে, তাকে কিন্তু ভোট দিবেন। গ্রামের চামচা 2-1 আছে, তাদেরকে 500 টাকা দিয়েছে, মাইকিং করছে, পোস্টার লাগিয়েছে তাদের ছেলেরা। হ্যাঁ, আপনার ছেলেকে আসতে বলবেন, আমার সাথে থাকবে, অমুক ভাইয়ের নির্বাচন করে বেড়াইতে হবে, দিন শেষে 500 টাকা হোক, 200 টাকা হোক, ধরিয়ে দিয়ে হলো, এই তোর কিন্তু অনেক পদ আছে, পদে দেওয়া হবে, তুই অমুক পদের নেতা। পদের তো অভাব নেই, এমনভাবে এই পদের এক একটি রাজনৈতিক দলের দলে বিভক্ত করা হয়েছে, একটি মানুষকেও যেন সিঙ্গেল না থাকতে হয়, পদ তাকে নেওয়াই লাগবে, পদের ভ্যাকান্সি অনেক।
কোনো জায়গায় কিছু না হয় 200-300 শুধু উপদেষ্টাই বানিয়ে দেওয়া হবে, কিন্তু পদ তোমার নেওয়াই লাগবে, রাজনীতি করতেই হবে। বাংলাদেশের এটাই তো প্রেক্ষাপট। আর উপরে কিছু মানুষ ধন দৌলত নিয়ে খেলছে, তারা নেতা, ঢাকা কেন্দ্রিক নেতা, তারা নেতা শিল্পকেন্দ্রিক নেতা, তারা নেতা ব্যবসা কেন্দ্রিক নেতা, তারা নেতা দেশ কেন্দ্রিক, দেশকে নিয়ে নেতা, তারা দেশের নেতা। এর বাইরে আর কিছু ভাববার নেই তাদের। আর নিচুদের হাহাকার, চাল নেই, ডাল নেই, তেল নেই, সন্তানের স্কুলের বেতন নেই, চিকিৎসায় টাকা নেই, হাসপাতাল আছে ওষুধ নেই, ওষুধ আছে ডাক্তারের ফি নেই, ডাক্তারের ফি আছে হাজার হাজার টাকার, ছেয়ে গেছে এদেশে টেস্ট ল্যাবরেটরি। কিভাবে শুধু শুধু মানুষকে ধোঁকা দিবার জন্য প্রতিটা পদে পদে প্রতিটা পদক্ষেপে মানুষের জন্য ফাঁদ পেতে রাখা হয়েছে। রাষ্ট্রের কি সুন্দর শিষ্টাচার, রাজনৈতিক কত বড় মহিমা গরিমা, জনগণকে শুধু সেবাই দিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় সেবা হলো কার্ডের ব্যবসা। মুক্তিযোদ্ধাদের ভাতা, গর্ভবতী ভাতা, দুগ্ধ ভাতা, বেকার ভাতা, বিধবা ভাতা, বয়স বৃদ্ধ ভাতা, পঙ্গুরটা ঠিক আছে, পঙ্গুত্ব বরণ করেছে ঐশ্বরিকভাবে আল্লাহ তাদেরকে দিয়েছে, তাদের পাশে এসে দাঁড়ানো উচিত। বাকি যে মানে নেগোর নীরব আরেকটি চাঁদার বিতরণ, রাষ্ট্রের টাকা প্রজেক্টের নামে বরাদ্দ, তারপরে তাদের যে শিরা উপশিরায় ঢুকে যাচ্ছে সেই টাকা আবার তৈরি হচ্ছে আর এক ধরনের সন্ত্রাসী শাসক গোষ্ঠী। সমাজের ভিতরকে মানুষকে চেপে ধরে রাখার জন্য কাউকে কাউকে শক্তিশালী করে রাখা হয়, তাদের দিয়ে, তাদের মাধ্যমে সমাজকে, পরিবারকে, মানুষকে নিয়ন্ত্রণ করবার জন্য যত ধরনের কৌশলী ক্ষমতা প্রয়োগ করে মানুষকে অন্ধ বিবেকহীন বোবা সাজিয়ে রেখে রাষ্ট্রের নাগরিক, তারা ভোটার হিসাবে তারা সম্মানিত। আর কোথায় তাদের কতটুকুন কর্তৃত্ব আছে তারা নিজেরাই জানে। এই জায়গা থেকে জনগণকে যতদিন উদ্ধার করতে না পারা যাবে, মানুষ নিজেরা যতদিন সচেতন না হবে যে আমরা কাদের দ্বারা আক্রান্ত হচ্ছি, কারা আমাদেরকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে দিনের পর দিন, বংশ পর বংশ, শত শত বছর শুধু গোলামি আর শ্রমিকই থেকে যেতে হবে। আমাদের এই ঋণ, বিদেশি ঋণ কারা আনছে, কারা সেই টাকা প্রজেক্টের নামে ভাগ বাটোয়ারা করে তাদের সন্তানদেরকে বিদেশে পাঠাচ্ছে, বাড়ি ঘর, সারা পৃথিবী জুড়ে তারা বাড়ি ঘর তৈরি করছে, সারা পৃথিবী জুড়ে তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছে, এবং সময় মতো দেশে এসে তারা আবার এদেশকে নিয়ন্ত্রণ করছে। এই জিনিসগুলো অ্যাট এ গ্লান্সের মতো জনগণের সামনে লাইন বাই লাইন তুলে ধরে যতদিন তাদেরকে সজাগ না করা যাবে, প্রকৃত পক্ষের গণতন্ত্রের যে মূল্যবোধ, যে স্বাদ, নাগরিক যে জীবন যাপনের যে সুবিধা, যে আনন্দ ফুর্তি, সেটা কোনোদিনও পাবে না। কৃতদাস, গোলাম, সেই পর্যায়ে থেকে যাব আমরা। এর বাইরে আর কিছু আশা করার সুযোগ নেই। আসসালামু আলাইকুম।